একটা মাইল ফলক একটা ইলেকশন। ইতিপূর্বে যত ইলেকশন হয়েছে, কোনো ইলেকশন বাংলাদেশকে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে, এই ইলেকশনটা সবার জন্য। কারণ এই ইলেকশনে ইতিপূর্বে কোনো ইলেকশনে আমার মনে হয় মানুষের আগ্রহ উদ্দীপনা এত বেশি ছিল না। কারণ এবারে যারা জীবন দিয়েছেন নতুন বাংলাদেশের জন্য, তারা এই যে তারা যে জীবন দিয়েছে, তারা জীবন দিয়েছে কিন্তু জামাত, বিএনপি, এনসিপিকে জেতানোর জন্য না, তারা জীবন দিয়েছে বাংলাদেশকে জেতার জন্য। যে বাংলাদেশকে জেতার জন্য তারা জীবন দিয়েছে, সুতরাং আজকের 4.5 কোটি তরুণ আছে, ভোটার আছে, তাদের একটাই চিন্তা, বাংলাদেশ যেন জিতে যায়। এই জন্য এই বাংলাদেশে জিতার ক্ষেত্রে দেখেন, আপনি যেটা প্রশ্ন করলেন, এনসিপির সাথে জামাতের জোট, এনসিপির সাথে কিন্তু জামাতের মনস্তান্ত্রিক জোট কিন্তু অনেক আগ থেকে হয়েছে। যদিও প্রথম পর্যায়ে বিএনপি চিন্তা করেছিল এই যে জোটে যাবে, এই বিএনপির সাথে জোটে যাওয়ার একটা প্ল্যান তারা করেছিল। কি কারণে করেছিল? দুটি কারণে তারা বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য করেছিল। একটি হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ চলে গিয়েছে, পরবর্তীতে বিএনপি আপকামিং পাওয়ারে যাবে। তো সুতরাং যদি আপকামিং পাওয়ারে যায়, তাহলে হচ্ছে তারা কিছু আসনও পাবে এবং কিছু মন্ত্রিত্ব তারা পাবে, এই একটা চিন্তা তাদের ছিল। পরবর্তীতে দেখেন, এটা কি কোনো ঘূর্ণিঝড় হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আচ্ছা। দুটি কারণে, একটি হচ্ছে যে আপকামিং পাওয়ারে যাবে, দ্বিতীয়টি হচ্ছে আপনি দেখেন এনসিপির যারা তরুণ আছে, এদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ হয়েছে, আক্রমণের শিকার হয়েছে বিএনপি কর্তৃক আক্রমণের শিকার। কক্সবাজার আপনি দেখেছেন রিসেন্টলি আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষ মিলেই এদের উপর আক্রমণ করেছে, এনসিপির উপর আক্রমণ করেছে। তার মানে তারা এই যে ফিউচার একটা সেফগার্ড হিসাবে বিএনপিকে তারা পছন্দ করেছে। এটা ছিল তাদের পক্ষের দুটি যুক্তি। কিন্তু বিপক্ষে একটা ছিল, সেটি হচ্ছে তারা জানে বিএনপির চেন অফ কমান্ড এত শক্তিশালী না, যদি এনসিপির কেউ একজন প্রার্থী হয়, তাহলে যে তারা যে সকল বিএনপির ভোটগুলো যে তারা পাবে, এটা একটা আশঙ্কা তাদের মধ্যে ছিল, প্রথম আশঙ্কা ছিল। কেন তারা প্রথম আশঙ্কা ছিল? দেখেন, বিএনপি যেখানে বিএনপি নিজস্ব একজন বিপরীত পক্ষ, আপনি যখন চট্টগ্রামে গুলি করেছে, যাকে নমিনেশন পায়নি সেই আক্রমণ গুলি করেছে, যেখানে বিএনপি যেখানে বিএনপিকে ওন করতে পারে না, যেখানে না, আপনি দেখেন প্রায় 35টা আসনে বিদ্রোহ প্রার্থী যারা মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে, অনেক কিছু করেছে। যেখানে বিএনপির আদর্শ লোকদেরকে ওন করতে পারে না, সেখানে একটা বিপরীত পক্ষের দল এসে সমঝোতায় যাবে, তারপরে তাকে ভোট দিবে। এনসিপির একটা আশঙ্কা এনসিপির সবসময় ছিল। এবং বিএনপির সাথে জোটে তাদের আরেকটা বড় আশঙ্কা ছিল, সেটি হচ্ছে বিএনপি কিন্তু শুরু থেকে এই যে জুলাই সংস্কারে যে গণভোট হবে, সেই গণভোটের ক্ষেত্রে কিন্তু বিএনপি বলে আসছে তারা না ক্যাম্পেইন করছিল, শুরুতে না ক্যাম্পেইন করেছে। এবং কি আপনি শুরুতে কিন্তু আপনি যখন সংস্কারের পক্ষে কিন্তু হানা ক্যাম্পেইন যখন একটা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং আপনি মির্জা আব্বাস সাহেব বলেছে গণভোট যা কিছু হোক, এটা আমরা যখন ক্ষমতা রিভার্স করব, এমন কথা আসছে। তার মানে যেখানে জুলাই শক্তি এনসিপি, তাদের একটা আশঙ্কা ছিল যদি বিএনপি সাথে তারা জোটে যায়, যদি তারা না ক্যাম্পেইন করে, যদি করে, তাহলে এটা এনসিপির জন্য বুমেরাং হয়ে যাবে। এই জন্য তারা বিএনপির সাথে আশঙ্কায় ছিল। পরবর্তীতে আপনি দেখেন, আমি যে আপনাকে শুরুতে বলেছি, জামাতের সাথে বিএনপির একটা মনস্তান্ত্রিক জামাতের সাথে এনসিপির একটা মনস্তান্ত্রিক মিল ছিল। কি মিল ছিল? আপনি দেখেন জুলাই সনদের ব্যাপারে, আইনি সনদের ভিত্তির বিষয়ে জামাত এবং এনসিপি কিন্তু ভালোভাবে আন্দোলন করেছে। এবং কি নোট অফ ডিসেন্ট, যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ প্রায় 40টা সংস্কারের মধ্যে 29টা সংস্কারের মধ্যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। জামাত দিয়েছে 4টি, এনসিপি দিয়েছে 1টি। তার মানে দেখেন আপনি নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে এনসিপি এবং জামাতের মধ্যে একটা সিমিলারিটি ছিল, তারা কাছাকাছি ছিল। তার মানে বেসিক যে সংস্কারগুলো আছে, চেক অ্যান্ড ব্যালেন্স করার যে সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলোতে এনসিপি এবং হচ্ছে জামাতের আগে থেকে সমঝোতার ছিল। আমি বলছি মনস্তান্ত্রিক, মানে তাদের যে আমি তো বলি যে পলিটিক্স ইজ দ্য অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং। আপনি কমন সেন্সটা যখন খাটাবেন, কারণ জামাতের শুরু থেকে জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। এবং কি আপনি দেখেন বর্তমানে আমি মনে করি এনসিপির সাথে জামাতের যে জোটটা হয়েছে, এনসিপি এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কিভাবে এনসিপি লাভবান হয়েছে? এনসিপি লাভবান হয়েছে জামাতের যে চেন অফ কমান্ড, টপ টু বটম, জামাতের একটি ভোট তাদের কমান্ডের বাইরে কখনো যাবে না, কখনো যাবে। তার মানে এনসিপি তাদের জামাতের সকল ভোট, একটি ভোটও কোনো বিদ্রোহ ছাড়া, আপনি দেখেছেন ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো, এই 11 নম্বর 13 আসন যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব, তিনি কিন্তু সাথে সাথে যখন ঘোষণা হয়েছে সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। কুমিল্লা হাসান আব্দুল্লাহ যে আসনটা, সেই আসনের যিনি প্রার্থী ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এই জামাতের, কিন্তু তারপরেও উনি সাথে সাথে আজকে গিয়ে নমিনেশন সাবমিটের সময় একসাথে গিয়েছেন। তার মানে জামাত যে চেন অফ কমান্ডে যে তারা যে শক্তিশালী, এই শক্তিশালী দিক থেকে এনসিপি লাভবান হচ্ছে। এবং কি আপনি দেখেন এনসিপির আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, যারা পতন হয়েছে, তাদের ক্ষেত্রে দেখেন তাদের কিন্তু চক্ষুশূল ছিল, কিন্তু প্রথম চক্ষুশূল হচ্ছে জুলাই যোদ্ধা। তার মানে এনসিপি এটাকে করছে এনসিপি, এবং দ্বিতীয় শত্রু ছিল কিন্তু তাদের জামাত। কিভাবে জামাত? আপনি দেখেন জামাতকে যখন 5 আগস্ট আগে প্রথম তারা যখন বুঝতে পেরেছে, ডিজিএফ এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে এই যে আন্দোলনটা, এটার কল কাঠি নাড়াচ্ছে জামাত, তখন কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে। তার মানে জামাতের এক্ষেত্রে বাংলাদেশে আগামীতে এবার যে ইলেকশন আসছে, এই ইলেকশনে আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আমি একটু শেষ করি এখানে, সেখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। সেখানে জামাত এনসিপির ইনফেক্টের দিক থেকে অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু ভোটার কিন্তু তাদের নেই, এটা তারা নিজেরাও স্বীকার করে। এনসিপি কিন্তু ভোটার নেই। সেক্ষেত্রে আমি একটু শেষ করে দিচ্ছি, সেক্ষেত্রে জামাত কিন্তু এই যে আওয়ামী যে ভোটগুলো, এই ভোটগুলো এনসিপির কারণে জামাত কিন্তু আওয়ামী ভোটগুলো হারাবে।
কারণ তারা প্রথম শত্রু মনে করে এনসিপি কে, দ্বিতীয় শত্রু মনে করে জামাতকে। যে ফ্লেক্সিবল যে ভোটগুলো ছিল, যেগুলো আওয়ামী লীগের যারা একবারে ফ্লেক্সিবল সাধারণ ভোটার, সাধারণ পছন্দ করে আওয়ামী লীগকে, সেই ভোটারগুলো কিন্তু এনসিপি কে জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে জামাত কিন্তু এটা হারাবে। বড় একটা স্যাক্রিফাইস জামাতকে করতে হবে। মোশাররফ হোসেন ঠাকুর, আপনি তো বলবেন যে জামাত কি ভোট হারাবে, আওয়ামী সমর্থিত যে ভোটগুলি আছে সেটা একটা প্রশ্ন থাকবে। একই সঙ্গে উনি কিন্তু বেশ কিছু বিএনপির বিপক্ষে বা এনসিপির সঙ্গে যে সমঝোতা হয়নি সে বিষয়গুলো উল্লেখ করেছে। কিন্তু আপনাকে জানতে চাইবো যে এই জোটের 11 দলের যে সমঝোতা হয়েছে এটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন, আপনি কিভাবে প্রত্যাশা করেন এদের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক রাসেল। দেখুন, আমাদের দেশে একটা কথা আছে যে আসল রেখে মানে পুঁজিটা রেখে প্রফিট নিয়ে দৌড়াদৌড়ি আর কি। তো এই এনসিপির যে মূল বিষয়টা এটা হচ্ছে প্রফিট নিয়ে দৌড়াচ্ছে। মূল পুঁজি হচ্ছে তার মূল পুঁজি হচ্ছে সে বলছে আমরা একটা মধ্যমপন্থী রাজনীতি করব বাংলাদেশে, মধ্যমপন্থী রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করব। এটা হলো তাদের ঘোষণা, এটা হচ্ছে তার মূল পুঁজি। এখন সে দৌড়াচ্ছে প্রফিট কোন দিকে হবে, কথাটা বুঝছেন? পুঁজি রেখে পুঁজির পাহারা না দিয়ে প্রফিটের পেছনে দৌড়াই যাচ্ছে। দেখুন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন চাওয়া জামাতের একটি প্রতারণা, এখন স্পষ্ট। সরওয়ার তুষার বলেন জামাত একটা জঙ্গিবাদী দল। আর নাসির পাটোয়ারি বললেন যে জামাত এটা কোনো ইসলামী দল না বা রাজনৈতিক দলই না। এটার উত্তরে ইয়াই বললেন যে আমাদের জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার বললেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে আসো না। তো এখন কি দাঁড়ালো এটা নিয়ে এনসিপি অনেক কথা বলছে, আমরাও অনেক কথা বলছি যে এনসিপি একটি আন্দোলন থেকে উঠে আসা কর্মীদের বা এদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল। এটি জামাতের পুত্র হয় কিভাবে, জামাত এদের পিতা হয় কিভাবে? তো এখন এনসিপি এটা প্রমাণ করে দিল যে বাবার কুলে ফেরত গিয়ে এটা প্রমাণ করে দিল যে মিয়া গোলাম পরওয়ার সত্য ছিলেন, যে তিনি বলেছিলেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো সন্তান বাবার কুলে ফেরত যাবে, এটা নিয়ে তো খুব আহামরি এক্সপ্লানেশনের প্রয়োজন নাই। এবং মধ্যপন্থার রাজনীতিটা যে করবেন তারা প্রতিষ্ঠা করবেন এবং মধ্যপন্থার রাজনীতি প্রতিষ্ঠার প্রশ্নে একটা রোল রাখবেন, বাংলাদেশে ভূমিকা রাখবেন, এই কথাটা মিথ্যা প্রমাণিত হলো। আপনি দেখেন বিএনপির সাথেও জামাত দীর্ঘ সময় কাজ করেছে, বাট আপনি দেখবেন 2001 থেকে একেবারে 24 পর্যন্ত, 18-র পরে জামাতের সাথে সম্পর্ক ছিল না। আপনি 18ই ধরেন, 18 বছর, আরও 2 বছর আগের থেকে কাজ করেছে, 20 বছর। 20 বছরে জামাত কখনো বলে নাই, জামাতের নেতৃত্ব বলে নাই যে জামাতে ইসলাম হেরে গেলে কোরআন হেরে যাবে, কখনোই বলে নাই। বিএনপির সাথে যখন কাজ করেছে তারা কখনোই বলে নাই যে তাদের কোনো ক্যান্ডিডেট 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবে জামাতকে ভোট দিলে, কখনো বলে নাই। আপনি দেখবেন এটি নিউ ফেনোমেনা। তারা কখনোই বলে নাই যে 54 বছরের প্রতিশোধের সময় এসছে ফেব্রুয়ারিতে, এটা কখনোই বলে নাই। দেখুন, তারা কখনোই বলে নাই যে বিএনপির সাথে কাজ করার সময় যে এইটা নির্বাচন নয়, এইটা হচ্ছে মুসলমান হবার নির্বাচন, আমি তাদের সাথে মুসলমান হতে যাবে বাংলাদেশের মানুষ, আসুন। তো এই যে বিষয়গুলি, তো এখন জামায়াতে ইসলাম যখন এই কাজগুলি করছে এবং তাদের নেতৃত্ব কি বলছে দেখেন, ইসলামের ধারে কাছে আছে কিনা, যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে, আমাকে যে চিনে না ওর বাসস্থান হবে মাটির নিচে। তো এই কথাগুলি যখন জামায়াতে ইসলাম বলছে এবং তার এক্সট্রিম রাইটেস্ট একটা চেহারা, আমাদের সময় বলতো জামায়াতে ইসলাম যে তারা একটা মডারেট ইসলামী পলিটিক্স, মডারেট ইসলামী না মুসলিম পলিটিক্স দাঁড় করাতে চায় এখানে। এবং বিএনপির সাথে থেকে জামায়াতে ইসলামের নেতৃত্ব শহীদ মিনারেও গিয়েছে, জাতীয় স্মৃতিসৌধেও গিয়েছে। আপনি দেখবেন এইবার কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারেও যায় নাই। তো এখন আমি আপনাকে বলছি যে জামাতের যে এই যে এক্সট্রিম চেহারাটা যে যখন সে বের করে ফেললো, ঠিক তখন কে গেল এই যারা বললেন যে বাবার সাথে পাল্লা দিতে এসো না, এই কথাটাকে যখন এই কথাটার জন্য বরঞ্চ এনসিপি তার স্বতন্ত্রতা বজায় রাখার দরকার ছিল, সেটা না রেখে, এবং আর তার সাথে গেল কে, এবি পার্টি তার দলের, আপনি তো চিনেন তাদেরকে সবাইকেই, এবি পার্টি তাদের দলের সাবেক নেতৃবৃন্দ, শিবিরের সাবেক নেতৃবৃন্দ। তো এটাও কোনো সমস্যা না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে
বাংলাদেশে আমরা যেটা মনে করতাম যে এনসিপির মাধ্যমে একটা নারী বিষয় একটা মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশে একটা আরেকটা মধ্যপন্থা রাজনীতি করার একটা দলকে পাওয়া গেল, যারা ধরুন মধ্যপন্থা রাজনীতি পছন্দ করে, এরা সবাই যে বিএনপিকে পছন্দ করে এমন তো না। এই লোকগুলোর জন্য তো একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। মধ্যপন্থা রাজনীতি যেমন এক্সট্রিম রাইট পলিটিক্স বা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, এক্সট্রিম বাম কমিউনিস্ট পার্টিও পছন্দ করে না, এইরকম আবার সে বিএনপিকেও পছন্দ করে না কোনো কারণে। এই লোকগুলোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এই লোকগুলোর জন্য প্ল্যাটফর্ম আমরা মনে করতাম যে এনসিপি ক্যান বি, এইটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই ক্ষেত্রে লোকজন ফ্রাস্ট্রেটেড হবেন কিছু। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে মধ্যপন্থা রাজনীতি থেকে তাদের স্খলন আরেকটু আগেই হয়েছে। নারী সংস্কার কমিশন যে আসলো, এটাকে নিয়ে যখন হেফাজতে ইসলাম খুব প্রচণ্ড বিশ্রী কথাবার্তা বললো তাদেরকে, তখন আপনি দেখবেন যে সেখানে চলে গেল, এই আমাদের এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহরা চলে গেলেন, এইটা একটা স্খলন। আরেকটা দেখবেন যে যখন নারী মৈত্রী যাত্রায় যখন বললো আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিস্সা, তার নিচে দেখবেন তাসনুভা জামিনের দাঁড়ানো ছবিটা, তো সেইটাতে আলট্রা লেফটের দিকে চলে গেল। তো এই যে জিনিসটা যেটা, এটা আমি মনে করি যে এই মধ্যপন্থা রাজনীতিটা এনসিপি আদৌ ধরে রাখতে পারে নাই শুরু থেকেই। তো এবং তার পপুলার লোকজনের সামনে হঠাৎ করে চলে যাওয়ার যে একটা প্রবণতা এটা ছিল। তো এই জন্য আমি মনে করি যে আমি মনে করি যে আপনি দেখবেন 69-এর নেতৃত্ব যারা ছিলেন, ছাত্র নেতৃত্ব, এরা প্রায় 50 বছর 2020-21 সাল পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 90 সালের একটা বড় অংশ এখনো, এই যে আমানুল্লাহ আমান থেকে আরম্ভ করে এনি পর্যন্ত, এরা সবাই 90 সালের আন্দোলনের নেতা, প্রায় তাও তো 35 বছর হয়ে গেছে। তো এইখানে এই যে আমরা মনে করছিলাম যে এইবার যে অভ্যুত্থানের নেতৃত্ব, এরা আগামী 50 বছর 40-45 বছর রাজনীতি করবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের মধ্যে করতে চাই যে আপনি একটু বলবেন যে কয়েকজন তো পদত্যাগ করেছে এনসিপি থেকে, এবং বিশেষ করে নির্বাচন থেকে সরে আসার একটা ঘোষণা দিয়েছে। এমনকি অনেকে বলছেন যে এনসিপি ভেঙে যাচ্ছে বা ভাঙার সম্ভাবনা আছে। তাদের ভবিষ্যতে কি আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যে জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, বা এই পদত্যাগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে এনসিপির মধ্যে তো বেসিক্যালি আপনি একটা উদ্দেশ্য নিয়ে তো শুরু করছেন, আপনি একটা দল একটা তৈরি হয় একটা ডিক্লারেশনের বেসিসে, ম্যানিফেস্টোর বেসিসে। তার ম্যানিফেস্টেশনটা ছিল যে মধ্যপন্থা রাজনীতি। তো ওইটা তো যারা ওইখানে গিয়েছেন এই ডিক্লারেশনের উপর বেস করে, তারা তো এই আদর্শিক কথাটা তো আলোচনা তো করতেই পারেন দলে, যে আমরা কেন যাব। এবং এই ক্ষেত্রে বিএনপির জন্য সালাউদ্দিন সাহেব, আপনার মনে আছে যে সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে এনসিপির জন্য দরজা খোলা, জামাতের জন্য নয়, মনে আছে আপনার এই কথাটা? তো তারপরে আমি আপনাকে বলছি যে অজুহাতগুলো দেওয়া হয় যে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সেস বাজারে আপনি দেখেন যে সালাউদ্দিন আহমেদ প্রায় 8 বছরেরও বেশি সময় গুম থেকেছিলেন, নির্বাসনে ছিলেন, এবং তাকে 63 দিন গুম করে রাখা হয়েছিল, র্যাবে 63 দিন গুম রাখা হয়েছিল। এইরকম একটা নির্যাতিত লোককে নিয়ে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি তার জন্মস্থান কক্সবাজারে গিয়ে দাঁড়িয়ে যখন বাজে কথা বলবে, যে তখন কি তাকে লোকজন রিয়েকশন দেখাবে না? তো ওটা তো স্বাভাবিক ছিল। আর আপনার প্রশ্নটা ছিল যে পদত্যাগ করেছে যারা, যে ওরা তো ক্লেম করবেই যে আমার মধ্যপন্থা রাজনীতির কথা বলে আমাকে এনেছো এখানে, আমি এসছি মধ্যপন্থা রাজনীতির জন্য, তুমি এখন এক্সট্রিম রাইটিস্ট একটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলের সাথে চলে যাচ্ছ, আমি সে ক্লেম করবে না? তার ক্লেমটা তো যৌক্তিক। তো আমি অনেককে চিনি, আমার সাথে অনেকেই, এই যে সামান্তা শারমিন থেকে আরম্ভ করে মুনিরা শারমিন, এরা অনেকেই মেয়েরা আমার সাথে টক শোতে এসছে, এবং তাদের যে প্রগ্রেসিভ অ্যাটিচিউড, আমি তাদের এই প্রগ্রেসিভ অ্যাটিচিউডকে আমি তাদের সাথে তর্ক করেছি, বিতর্ক করেছি আমরা, এবং তাদের যে স্পষ্ট পলিটিক্যাল একটা আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি আছে, আমি মনে করি যে একটা দল তার স্পষ্ট আইডিওলজির উপর দাঁড়াবে। যেমন বিএনপি দেখবেন নারী মৈত্রী যাত্রায় যেমন যায় নাই, নারী কমিশনের বিরুদ্ধে যে হেফাজত যখন গালাগালি করছে নারী কমিশনকে, সেইখানেও যায় নাই।